বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু, বহু হতাহতের সংখ্যা, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি। বাংলা ব্লকেজের প্রথম দিনেই কোটা আন্দোলনে অচল রাজধানী, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, শিক্ষকদের আন্দোলন চলছে। লেখাপড়া বাদ দিয়ে কোটা আন্দোলনের যৌক্তিকতা দেখেন না প্রধানমন্ত্রী, সকলকে সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার পরামর্শ। 15 জেলার প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী, 10 নদীর পানি বিপদসীমার উপরে, দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা পূর্বাভাস কেন্দ্রের। এবং মতিউর এখনো দেশেই আছে জানালেন দুদক আইনজীবী, অর্থ পাচারের অভিযোগে বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধান শেষ পর্যায়ে। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন কেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিকেলে শহরের সেউজ গাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শহরের সেউজ গাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হয়। 100 গজ আসতেই 33,000 ভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের সঙ্গে ধাক্কা লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন অলোক, আতসী, নরেশ, রঞ্জিতা। এ সময় আহত হন অনেকে এবং সড়কের পরে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল সহ আশেপাশে বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিলে সেখানে আরেকজন মারা যান। তবে ভর্তিকৃতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা। দর্শক, এ নিয়ে আরো জানাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আসলে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং হতাহতের প্রকৃত তথ্য আসলে জানা গেছে কিনা, কি তথ্য আছে জানাবেন আমাদের দর্শককে। যুথি, আজ বগুড়ার রথযাত্রায় কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে একে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে কিন্তু যে প্রধান সড়ক, সেই সড়ক থেকে কিন্তু রথটি যাত্রা শুরু হওয়ার কিছু দূর যাওয়ার পরে আমতলা মোড়ে রথের যে গম্বুজ আছে, সেই গম্বুজ কিন্তু হাই ভোল্টেজের তারের সাথে প্রথমে বেজে গিয়ে আগুন লাগার ঘটনা ঘটে এবং তারপরে সেই রথ যারা ধরেছিল প্রত্যেকেই কিন্তু বিদ্যুতায়িত হয়ে চারিদিকে কিন্তু ছিটকে পড়ে। এই ঘটনায় 20 থেকে 30 জন কিন্তু গুরুতর আহত হয়েছে। এখন পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে যে আমি দাঁড়িয়ে আছি, এইখানে কিন্তু 4 জনের মরদেহ আমরা নিজের চোখে দেখেছি, যার মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মেডিকেল ক্যাম্পাসে কিন্তু শোকের মাতম রয়েছে। এই মেডিকেলে 4 জন হলেও বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে কিন্তু আরো একজন নারীর কিন্তু মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও তার নাম পরিচয় কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত যারা আহত আছে যুথি, আসলে প্রত্যেকের অবস্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করছেন সকলে। আমরা একটু সরাসরি কথা বলবো পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলার সভাপতি সাগর কুমার রায়ের সাথে। তিনি কিন্তু সেখানে ছিলেন, আসলে কিভাবে ঘটেছিল আমরা একটু তার মুখ থেকে সরাসরি জানবো। আমরা রথযাত্রার সামনের অংশে ছিলাম, হঠাৎ করে রথটা থেমে যাওয়াতে পেছন দিকে তাকিয়ে দেখি ধোঁয়া উঠছে। মূলত যে মেইন যে ইলেকট্রিকের সঞ্চালন লাইন, সেটির সাথে রথের চূড়াটি বেঁধে যায়। তার কারণেই মূলত ইলেকট্রিফাইড হয়ে এখন পর্যন্ত 5 জন এবং পরে এখন আমরা মেডিকেল কলেজে সামনে দাঁড়িয়ে আছি, আরো 3 জনকে নিয়ে যাওয়া হলো। সব মিলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 8 জন। আমরা এই মুহূর্তে কি বলে যে শোক জানাবো, সংসপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে। আমরা এখন এই মুহূর্তে এখানে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমরা এটাই বলবো যে যারা এখনো অসুস্থ আছে, তাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন, কারণ তারা যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারে। আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জনাব সাগর, আপনাকে ধন্যবাদ। যুথি, আসলে শুনছিলেন এখন পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কিন্তু বিদ্যুতায়িত হয়ে মৃত যারা মারা গেছে 4 জনের নাম কিন্তু আমরা জানতে পেরেছি। অলোক, রঞ্জিতা, আতসী এবং নরেশ। মোহাম্মদ আলী হাসপাতালে যে নারীটি মারা গিয়েছে
গিয়েছে, তার নাম আমরা জানতে না পারলেও একে একে কিন্তু নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। আমরা একটু কথা বলবো আরো একজন প্রত্যক্ষদর্শীর সাথে, তিনি কিন্তু সেখানে ছিলেন। আমরা একটু জানবো যে আসলে এই ঘটনাটি কিভাবে ঘটলো, তিনি কি দেখেছেন। 5টার দিকে যখন অতিথিরা উদ্বোধন করে দিয়ে চলে গেল, তখন 5:15টার দিকে ওই সবুজগাড়ি কালের বাজার আছে, কালের বাজারের একটু পরেই অর্থাৎ সাতমাথাগামী যাওয়ার পথে আমতলা যে মোড়টা রয়েছে, সেই মোড়ে ওই রথটি যে ছিল, সেই রথের যে গম্বুজ, সেই গম্বুজের সাথে বৈদ্যুতিক লাইনের যে তার আছে, সেই তারের সাথে স্পর্শ হয়। সাথে সাথে সেখানে আগুন লেগে যায় এবং প্রচন্ড ধোঁয়ার তৈরি হয়। এবং সেখানে রথের উপরে যে সকল ভক্তরা ছিল এবং রথের আশেপাশে যারা ছিল, তারা কিন্তু আমরা দেখেছি যে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেছে। পরবর্তীতে সেখানে আমরা যে দেখতে পাই যে সবাই অচেতন অবস্থায় পড়ে আছে এবং তাদের বিভিন্ন পায়ে, তারপরে হাতে, মুখে সবার পুরার একটা দাগ আমরা দেখতে পেয়েছি। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়, সেখানে পরে আমরা জানতে পারি 5 জন মারা গিয়েছে। জ্যোতি, আপনি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী কিন্তু জানাচ্ছিলেন জগন্নাথ দেবের এই রথযাত্রায় আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে, বিদ্যুৎ পৃষ্ঠে একে একে 5 জন, এবং এই নিহতের সংখ্যা কিন্তু প্রতি মুহূর্তে বাড়ছে এবং নিহতের যে স্বজন, তাদের যে শোক এবং তাদের যে আহাজারিতে কিন্তু থম থম অবস্থা বিরাজ করছে এই মেডিকেল ক্যাম্পাস। আমরাও কিন্তু আসলে প্রতিনিয়ত অপেক্ষায় রয়েছি যে হয়তো এখনই আবার শুনতে হবে নতুন কোনো মৃত্যুর সংবাদ এবং বাড়বে লাশের সংখ্যা। আসলে এমন একটি পরিস্থিতিতেই কিন্তু এখন প্রত্যেকে এখন সৃষ্টিকর্তার দিকেই তাকিয়ে আছে যে এই নিহতের সংখ্যা যেন আর না বাড়ে। জ্যোতি, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠে নিহতদের সংখ্যা নিয়ে এবং সার্বিক অবস্থানে এখন পর্যন্ত আমার কাছে এটিই ছিল সর্বশেষ। সঞ্জু রায়, থাকুন আপনি মেডিকেলে, আমরা আবারও যুক্ত হবার চেষ্টা করব পরবর্তী সংবাদে। দর্শক, কোটা আন্দোলনের নতুন কর্মসূচি বাংলা ব্লকেটের প্রথম দিনে অচল রাজধানী ঢাকা। শাহবাগ, সায়েন্স ল্যাব ও চানখারপুরে সড়ক অবরোধ করায় স্থবির হয়ে পড়ে রাজধানীতে যান চলাচল। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে। এদিকে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। সর্বশেষ পরিস্থিতি জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, কোটা আন্দোলনের শিক্ষার্থীরা আসলে এখন কি বলছেন, এখন সেখানে কি চলছে জানাবেন আমাদেরকে। চলছে শাহবাগ মোড়ে বাংলা ব্লকের কোটা সংস্কার আন্দোলনকারীরা বেলা 3টা থেকে রাজধানী সহ সারা দেশে সড়ক আর রেলপথ অবরোধ করে বাংলা ব্লকে চালাচ্ছে। এবং রাজধানীর আপনি জানেন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, শাহবাগ এবং হানি ফ্লাইওভার ও চাংখারপুলের যে মোড়, যে বক্সিবাজার মোড় থেকে শুরু করে পল্টন, বাংলা মোটর, কারওয়ান বাজার, মহাখালী সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু যারা কোটা সংস্কার আন্দোলনকারীরা রয়েছে তারা অবরোধ করছেন এবং কোটা প্রথা বাতিলের দাবিতে তারা এই অবরোধ করেন। যতটুকু এই পর্যন্ত আমরা জানতে পেরেছি, কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়কারীরা রয়েছেন, যে 3 জন সমন্বয়কারী সার্জিস আলম, নাহিদ এবং হাসনাত নামে যারা আছেন, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠকে বসেছেন এবং তারা বেলা 3টা থেকে যে বৈঠক চালাচ্ছে, বেলা 3টা থেকে তারা যে আন্দোলন কর্মসূচি শুরু করেছিল তা বেলা গড়িয়ে সন্ধ্যা নামার পরও চলমান আছে। কিছুক্ষণ আগেই তারা ঘোষণা দিয়েছে তারা রাত 8টার দিকে তারা জানাবেন তারা পরবর্তী কর্মসূচি কি। এছাড়া তারা জানিয়েছেন এই পরবর্তী কর্মসূচি জানানোর আগ পর্যন্ত তারা পর্যন্ত না সমন্বয়কারীদেরকে ঠিকঠাক ভাবে সমন্বয়কারীরা তাদের মাঝে ফিরে আসে এবং সমন্বয়কারীদের যদি কিছু হয় তাহলে তারা আন্দোলন রাতব্যাপী চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা করেছেন। এবং এখনো তারা শাহবাগ মোড়ে জমায়েত হয়ে আছেন এবং শাহবাগ মোড় অবরোধ করে আছে হাজারো ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কারের পক্ষে যারা আছেন তারা অবরোধ করে আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা অপেক্ষা 3টা থেকে এবং বেলা 3টা থেকে তারা কোটা প্রথা বাতিলের দাবিতে তারা আন্দোলন করেই চলছেন। এবং আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে কোটা প্রথা বাতিল একটি অযৌক্তিক ঘোষণা। এরপরেই কিন্তু ফুঁসে ওঠে কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং তারা বারবার দাবি জানিয়েছেন স্বাধীন বাংলায় বৈষম্যমূলক যে কোটা প্রথা, সেই কোটা প্রথা বাতিলের দাবিতে তারা সচেষ্ট থাকবে এবং সবসময় তারা চাইবে যে এই কোটা প্রথা বাতিল হোক। এবং আমরা দেখতে পাচ্ছি তারা বেলা 3টায় দুপুরে কড়া রোদের মধ্য থেকে তারা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করে তারা আন্দোলন চালাচ্ছে এবং তারা স্লোগানে পুরো ঢাকা শহর অর্থাৎ রাজধানী শহর জুড়ে গিয়ে তাদের স্লোগানে মুখরিত হয়েছে।
যেত। এখন তাদেরকে কেউ তাদের দাবিকে বেশিরভাগই সকলেই প্রশাসন সকলে তাদের দাবিকে অযৌক্তিক মনে করছেন, সেহেতু তারা তাদের আন্দোলন অনড়ভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং তারা জানাচ্ছেন বারবার যে আমরা কিছু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ছাত্ররা কিন্তু শাহবাগ মোড়ে জমায়েত হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদ। আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা যুক্ত ছিলেন শাহবাগ থেকে। প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মবিরতি দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। অচল অবস্থা কাটাতে নেই কোনো উদ্যোগ, তাই কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা অনেকটাই অনিশ্চিত। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও দাবি পূরণ হওয়ার বিষয়ে সংশয় শিক্ষকরা। মাজহারুল ইসলাম জানাচ্ছেন এর বিস্তারিত। প্রাঞ্চাঞ্চল্য ক্যাম্পাসগুলোতে এখন কেবলই শুনশান নীরবতা, নেই শিক্ষার্থীদের সরব উপস্থিতি। এজন্য এক ভিন্ন পরিবেশ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কবে নাগাদ ক্লাস পরীক্ষা শুরু হবে সেটাও অনিশ্চিত। আন্দোলনে থমকে গেছে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারের উচ্চ মহল থেকে কোনো সংকেত না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন শিক্ষক নেতারা। কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বারবার, এটাই দুঃখজনক। তারা কি মনে করেন 7 দিন ধরে ইউনিভার্সিটি পুরো বন্ধ আছে সারা দেশে, পাঠদান হচ্ছে, তার অর্থ পাঠদানের প্রয়োজন নাই, শিক্ষকের প্রয়োজন নাই, ছাত্ররা ক্লাস করতে পারছে তার প্রয়োজন নাই? আসলে দুঃখজনক। আমরা কি শক্তি প্রদর্শন করতে পারি? আসলে ওনারা কি মাসলম্যানদের বেশি পছন্দ করেন, রাস্তাঘাটে ভাঙচুর বেশি পছন্দ করেন? দুর্নীতিবাজরা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করছে, সেসব টাকা ফিরিয়ে এনে শিক্ষকদের আগের পেনশন কার্যকরের আহ্বান জানান শিক্ষক নেতারা। কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এমনি করে বৈষম্য সৃষ্টি করার কোন পদক্ষেপ হতে পারে না। আমাদের খেয়ে পড়ে থাকতে দিন। আমরা তো হাজার হাজার কোটি চাই না, আমরা তো শত শত কোটি চাই না। যারা শত শত কোটি টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নেয়, মানুষের অর্থ তছরূপ করে নেয়, জোর করে নেয়, তাদের অর্থ কেড়ে আনুন। সেই অর্থ দিয়ে রাষ্ট্রের এই সকল জায়গায় সেবা দিন, সেটি হবে উত্তম ব্যবস্থা। আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় পেনশন কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন তারা। আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলন নিয়ে 3 ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। 3 ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। প্রথম বিভ্রান্তি হচ্ছে যারা এই প্রত্যয় স্কিম তৈরি করেছেন তারা বলার চেষ্টা করছেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে অসাধারণ উদ্যোগ, সর্বজনীন পেনশন স্কিমের যে অসাধারণ উদ্যোগ, সেটার বিপক্ষে দাঁড়িয়েছে। এটা একটা নিউক্লিয়াস যারা 2015 সালে ষড়যন্ত্র করেছে, যারা রাজতন্ত্রের মতো চলছে, রাজতন্ত্র চালাচ্ছে সরকারের ভিতরে থেকে, 2024 তারা একই কায়দায় প্রত্যয় স্কিমে আমাদেরকে নিয়েছে। প্রত্যয় স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতি এবং আলাদা বেতন কাঠামো গঠনের দাবি নিয়ে গত 2 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছে 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা বাতিলের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, সবাইকে পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিত। যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, লেখাপড়া বাদ দিয়ে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে, লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে, মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তার পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা বের করা দরকার। আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। কাউকে বঞ্চিত না করতেই স্তরভেদে পেনশনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে পেনশন স্কিমে যুক্ত হওয়া উচিত। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008 নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। জনগণ ভোট চোরদের ক্ষমতায় থাকতে দেয় না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এজন্যই খালেদা জিয়া 2 বার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। 96 সালের 15 ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন
নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্ব করেছিল সে ক্ষমতা এসেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভোট চোরদের ক্ষমতা রাখেনি। আবার যখন গ্যাস বিক্রি করা 25 টাকা দিয়ে 2001-এ ক্ষমতা আসলো, ওই চক্রান্ত করেছিল বলেই কিন্তু জনগণ তাদেরকে মেনে নেয়নি। তাদের সে নির্বাচনও বানচাল হয়ে যায় এবং আবার তারা ক্ষমতাচ্যুত হয়। এ সময় যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। সশস্ত্র বাহিনী আর কখনো রক্তাক্ত হবে না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে আর কেউ পেছনে নিতে পারবে না, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জানান, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। এ সময় সশস্ত্র বাহিনীকে উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হবে। ফখরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিজিআর সদর দপ্তরে আসলে চৌকস গার্ডরা রাষ্ট্রীয় সালাম জানান। এই সময় প্রধানমন্ত্রী পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন করে অফিসারদের সাথে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী পিজিআরের নিহত শহীদ সদস্য পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও অনুদান হস্তান্তর করেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় অতি অল্প সময়ে দেশের ভিত্তি গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। বলেন, জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা গার্ড রেজিমেন্টের সদস্যদের আধুনিকায়ন ও ভাতা সুবিধা প্রদান করছে সরকার। আমি সশস্ত্র বাহিনীতে আর কোনো বিধবার কান্না শুনতে চাই না, সন্তানহারা পিতার কান্না, পিতা সন্তানের কান্না শুনতে চাই। আমরা সরকারে আসার পরে আমাদের ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি। আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে ঝুঁকি নিয়েই আসেন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অন্তত আমি বলবো যে আজকে এটা অত্যন্ত সুসংহত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা জাতির পিতা পরিবার সকলেরই নিরাপত্তায় বিরাট অবদান রেখে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, অন্যের রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশ। আর্থসামাজিকভাবে এগিয়ে যাওয়া বাংলাদেশ সব বাধা মোকাবিলা করে পদ্মা সেতু নির্মাণ, টানেল সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে এখন উন্নয়নের রোল মডেল। আর্থসামাজিকভাবে দেশটাকে আরো উন্নত করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন একটা উন্নয়নের রোল মডেল। আমরা 33তম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছি। আধুনিক জ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ, যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলি। 2041 সাল পর্যন্ত 21 থেকে 41 সে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করে নয়, এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব অবিচল। দেশে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আর পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, আদালতের বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কোটা বিরোধী আন্দোলনে যখন উত্তাল, ঠিক তখনই সরকারের বিভিন্ন পর্যায় থেকে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষকদের আন্দোলন নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন অন্যের উপর ভর করেছে। আন্দোলনে ব্যর্থ বিএনপিও সমমনা কয়েকটি দল নিজেরা পারে না, পরজীবী আন্দোলনকে আজকে তারা পরজীবী আন্দোলন করছে। এটাকে তাই বলতে হবে। কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে, নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চাই। তো তারা
স্বপ্ন দেখছে তো দিবস। পৃথক এক অনুষ্ঠানে এদিন কোটা আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বিরোধীদের মত প্রকাশে কোনো বাধা নেই। কোটা আন্দোলন তারই সবচেয়ে বড় দৃষ্টান্ত। প্রথমত, এটি উচ্চ আদালতে বিচারাধীন আছে। আদালতের সিদ্ধান্তের পরে নির্বাহী বিভাগ সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অবশ্যই একটা ফ্লেক্সিবিলিটি থাকে, সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। কোটা আন্দোলন সরকারের বিষয় নয়, আদালতের বিষয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ভারতের জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। দেশটি এখন তাদের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর মানিকগঞ্জে দলীয় অপর একটি কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, বিদেশিদের গোলামি করার কারণেই দেশে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজনৈতিক বিরোধী দল বিএনপি সহ ছোট দলগুলোও সরকার বিরোধী কর্মসূচি রাখছে নিয়মিত। তেমনি দেশের সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সংবাদ সম্মেলনে দলটির সভাপতি বলেন, ভারতের সাথে যে চুক্তি হয়েছে তা দেশের জন্য মঙ্গলজনক নয়। আমার জানা মতে ভারতের রেলওয়েতে শক্তিশালী গোয়েন্দা ইউনিট সহ প্রায় ৮০,০০০ অস্ত্রধারী সদস্য রয়েছে। বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের রেল লাইন স্থাপিত হলে ভারতের রেলওয়ে ৮০,০০০ অস্ত্রধারী এবং শক্তিশালী গোয়েন্দাদের বাংলাদেশ কিভাবে সামাল দেবে? এদিকে মানিকগঞ্জের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে দেশে এখন কতজন প্রকৃত মুক্তিযোদ্ধা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কোটা ছাড়া মেধার ভিত্তিতে চাকরি হতে হবে, মেধার ভিত্তিতে চাকরি হতে হবে, আর না হলে এই দেশ মেধা শূন্য হয়ে যাবে। এই দেশের অফিসগুলোতে মেধা শূন্য মাতাবাড়ি প্রশাসন হবে, এই দেশ ভালোভাবে চলতে পারবে না। সুতরাং এই যে ছাত্র আন্দোলন করছে, তাদের আন্দোলন আমি মনে করি ভুল পথে দ্বারা যাচ্ছে না, সঠিক পথে দ্বারা চলছে। ভারত ছাড়া সরকার প্রধান এক পাও আগাতে পারে না। ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয়। ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক, ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে। কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সবকিছু করতে পারে, আর ওদের সার্টিফিকেট না থাকলে শেখ হাসিনা এক পাও যেতে পারেন না, এক ধাপ দিতে পারেন না। অনির্বাচিত সরকারের ক্ষমতা পাকাপোক্ত করতে দেশের প্রশাসন বদ্ধপরিকর বলে উল্লেখ করেন বিএনপির নেতা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। ফ্রান্সে চলছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট, হাড্ডাহাড্ডি লড়াই, চ্যালেঞ্জের মুখে ম্যাক্রো। দেশের 15 জেলায় বন্যায় পানিবন্দী কয়েক লাখ পরিবার। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। সড়কে পানি ওঠায় অনেক জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হয়েছে বিভিন্ন ফসল। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন শেল্টার সেন্টারে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। দেশের 15টি জেলায় চলমান বন্যায় পানিবন্দী লাখো পরিবার। বেহাল যাতায়াত ব্যবস্থা, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট, বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। উজানের পানি বৃদ্ধি ও ধারাবাহিক বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত 34টি ইউনিয়নে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত সহ প্রায় 4,960 হেক্টর জমির ফসল নিমজ্জিত পানিতে। যত ফসল সবজি উৎপাদন হয় সব কিছুই আমাদের তলায় গেছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, খাওয়া দাওয়া কষ্ট, রান্না বান্না জানা, পানি গরম পানি, রাস্তাঘাট দিয়ে ভিতরে আমাদের এলাকায় কম, তারপরে যা আছে একবারে সমান হয়ে গেছে পানি। পানি আরো 2-3 দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে মাঝারি আকারের বন্যার কথা বলছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলছে জেলা প্রশাসক।
7 থেকে 8 তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে আমাদের কিন্তু মাঝারি থেকে ভারী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের প্রস্তুতি আছে, আমরা আশা করছি যে যদি বন্যা হয় তাহলে আমরা এটা সফলতার সাথে মোকাবেলা করতে পারব। জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও 23টি ইউনিয়ন ও 3টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী। পানিতে ডুবে মেলান্দহ মাহমুদপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ সহ তলিয়ে গেছে 7,000 হেক্টর ফসলি জমি। গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 2,000 মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গাইবান্ধায় বন্যার পানি কিছুটা কমলেও 4 উপজেলার 29টি ইউনিয়নে পানিবন্দী রয়েছে অন্তত 70,000 পরিবার। টানা 8 দিনের বন্যায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট সহ সাপের ভয় এখানকার বানভাসীদের। উপায় না পেয়ে অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিতে শুরু করেছেন নিকটবর্তী বাঁধে। ভারী বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে মনু নদী বিপদসীমার 185 সেন্টিমিটার, ধলাই 376 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। সেই সাথে কুশিয়ারা নদীর পানিও কমতে শুরু করেছে। অন্যদিকে জুড়ি নদীর পানি বিপদসীমার 185 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পাঠদান বন্ধ রয়েছে 168টি প্রাথমিক বিদ্যালয় ও 35টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়। জেলার 5টি উপজেলায় এখনো প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী। গরুগর পানি ধান বীজ ফালাইছিলাম, আবার পানি লই আছে। পানি আইছে, এরপর থেকে আমরা পানি তুই বাস করতেছি। ও গরুর ভিতর সুকির উপরে বয়াতে এতটা দিন ধরে পানি হয়ে গেল, আজ বন্ধু কোনো খেওয়াই একটা মাইসে দিয়েছে না আমরা রে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। ছাগলকাণ্ডের আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর দেশ ত্যাগ করতে পারেনি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, যদি তার সম্পদ বিক্রি কিংবা ব্যাংকের টাকা তুলে নেওয়ার মতো ঘটনা ঘটে তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে। এদিকে সাবেক আইনজীবী বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান শেষ পর্যায়ে বলেও জানান এই আইনজীবী। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। বংশমর্যাদা সম্পূর্ণ একটি ছাগলই যেন একটি নিশ্চিত ভবিষ্যতের দ্বার বন্ধ করে দিল। ঈদুল আজহায় 15 লাখ টাকায় ছাগল কেনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরেই শুরু হয় তোলপাড়। এই ছাগল নিয়ে অনুসন্ধান করতে করতেই বের হয়ে আসে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদ এবং তার ছত্রছায়ায় বেড়ে ওঠা দুর্নীতিবাজদের তালিকা। এরই সূত্র ধরে মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 866 শতক জমি ও ঢাকার 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত এবং সেই সাথে তিনি, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে মতিউর রহমান এর আগেই দেশ ত্যাগ করেছেন এমন সংবাদ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। দুদকের আইনজীবী জানালেন, তথ্য উপাত্ত বলছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর দেশ ত্যাগ করতে পারেননি। না, আমাদের যতটুকু ইনফরমেশন উনি দেশ ত্যাগ করতে পারেননি, আমাদের ইনফরমেশন। যদি তার সম্পদ বিক্রি কিংবা ব্যাংকের টাকা তুলে নেওয়ার মতো ঘটনা হয় তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে বলেও জানান তিনি। উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে, এবং উনি যদি কোনো সম্পদ কারো কাছে বিক্রিও করে দেয়, অ্যাপার্টমেন্ট যদি বিক্রিও করে দেয়, সেটাও আইনের আওতায় আনা হবে এবং সেটাও সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হবে। এদিকে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলার অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানান তিনি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হবে, কারণ এখন তো আমি যতদূর জানি অনুসন্ধান শেষ পর্যায়ে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে। কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে 4 দল, আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া এবং উরুগুয়ে। চব্বিশ ঘন্টায় ঢাকা ও চট্টগ্রামে 35 শিশু নিখোঁজ হয়েছে, এমন পোস্ট ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন পোস্ট শেয়ার দিয়ে অনেক অভিভাবককেও সতর্ক বার্তা দিতে দেখা গেছে। দেশ টিভির অনুসন্ধানে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব পোস্টে দেয়া ফোন নম্বরগুলো বেশিরভাগই ভুয়া। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন জানান, এটি গুজবও হতে পারে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত ফজলা আদিত্যের রিপোর্টে থাকছে।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে একের পর এক শিশু নিখোঁজের পোস্ট। কেউ কেউ আবার 24 ঘন্টায় কি সংখ্যক শিশু নিখোঁজ হয়েছে তার সংখ্যাও তুলে দিয়েছেন। ফেসবুকে নিখোঁজের এসব পোস্ট দেখে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। এগুলোর সত্যতা খুঁজতে পোস্টে দেওয়া কিছু নাম্বারে যোগাযোগ করা হয় দেশ টিভির পক্ষ থেকে। কিছু ফোন নাম্বারে কল যায়নি, আর দু একটি অপর প্রান্ত থেকে জানানো হয় তথ্যটি সঠিক নয়। তারাও এ বিষয়ে পুলিশের শরণাপন্ন হবেন। দেশ টিভি থেকে বলছিলাম, আদিত্য, ঢাকা হেড অফিস। হ্যাঁ জি বলুন। একটা নিখোঁজের পোস্ট করেছেন যেখানে আপনার নাম্বারটা দেয়া আছে। এটা ফলস। আমাকে 2 দিন ধরে অনেক করতেছে, আমি এটা থানায় ইনফর্ম করছি অলরেডি। এদিকে শিশু নিখোঁজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্ট নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মহিউদ্দিন বলেন, এটি একটি গুজব। এটি কেন মিডিয়াতে এভাবে আসছে সেটি আমাদের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়। তথাপিও আমরা গুরুত্বের সহিত দেখছি যে এর মধ্যে কোনো কিছু আছে কিনা, অথবা অন্য কেউ বা কোনো গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এভাবে ধরনের একটি তথ্য বিভ্রাট করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে কিনা। তিনি আরো বলেন, 3 মাসের সাধারণ ডায়েরি পর্যালোচনা করে দেখা যায় অতিরঞ্জিত কিছুই জুলাই মাসে ঘটেনি। আমাদের এবছরের মে মাসে অর্থাৎ 4 থেকে 6 মে 2024 পর্যন্ত আমাদের এতদ সংক্রান্তে জিডি হয়েছে 33টি, এবং একই সময় জুন মাস অর্থাৎ 4 থেকে 6 জুন 2024 এই সময়ে জিডি হয়েছিল 36টি, এবং এই গত 4 থেকে 6 তারিখ জুলাই মাসের এই 3 দিনে জিডি হয়েছে 32টি। তার মানে আমাদের পরিসংখ্যান বা তথ্যপাত্র যেটি দেয় যে এ ধরনের কোনো কিছুর কিন্তু আসলে ইঙ্গিত দেয় না। যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুলিশের এই অতিরিক্ত কমিশনার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মুন্সিগঞ্জে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের এক সমর্থক। রোববার দুপুর 1টার দিকে ইউনিয়নের পাঁচগাঁও আলহাজ ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে পাঁচগাঁও ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন দেওয়ান মনিরুজ্জামান রব। ইউপি চেয়ারম্যান সুমন দেওয়ান তার পক্ষে ছিলেন। এতে অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে সুমন চেয়ারম্যানের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে প্রকাশ্যে গুলি চালান। পরে সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। দেখছেন সংবাদ সন্ধ্যা।